আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সারা দেশে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রাতে বৃষ্টি না হয় কিছুটা স্বস্তিতে সিলেটের মানুষ। নাটোর ও পটুয়াখালীতে বিএনপির কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলা, অন্তত 12 নেতাকর্মী আহত। পেনশন স্কিম প্রত্যয় অন্তর্ভুক্তির প্রতিবাদে আজও শিক্ষকদের কর্মবিরতি। আন্দোলনরতদের সাথে কাল বৈঠক করবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে প্রাথমিক ও সমমানের বিদ্যালয়। শিশু কিশোরদের পদচারণায় মুখর শিক্ষা প্রতিষ্ঠান। এবং অবৈধ দখলের কবলে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে নির্মিত যাত্রী ছাউনিগুলো, বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই যাত্রী ও পথচারীদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের কয়েক জেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, নেত্রকোনা সহ দেশের বেশ কয়েকটি এলাকায় বিপদসীমার উপরে বইছে বন্যার পানি। তবে সকাল থেকে বৃষ্টি না হয় পানি কমতে শুরু করেছে। শনিবারের পর থেকে বৃষ্টিপাত কমবে ও তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দ্বিতীয় দফা বন্যার রেশ কাটতে না কাটতেই তৃতীয়বার বন্যার কবলে পড়ল সিলেট। তবে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত বৃষ্টি না হওয়ায় পানি বাড়েনি প্লাবিত অঞ্চলে, ফলে কিছুটা স্বস্তিতে সিলেট অঞ্চলের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত সুরমা ও কুশিয়ারা নদীর 5টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত 24 ঘন্টায় 298 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী 4 দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। গত 3 দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে পৌর শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় শহর রক্ষা বাঁধের কিছু অংশ ভেঙে ও নদীটির উপচে প্রবল বেগে বসতবাড়িতে ঢুকছে ঢলের পানি। পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার উপজেলার চেল্লাখালী নদীর বারোমারি বাজার পয়েন্টে 314 সেন্টিমিটার ও ভোগাই নদীর নালিতাবাড়ী পয়েন্টে 47 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। এদিকে সারা দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে 5 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে উঠে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ বিভাগ জানিয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর পানি সমতলেও বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া গঙ্গা, পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 6 তারিখের পর থেকে বৃষ্টিপাত কমে আসবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগে বৃষ্টিপাতের আধিক্য থাকবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। 6 তারিখের পরে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে এবং তাপমাত্রা একটু একটু করে বৃদ্ধি পেয়ে আবার কিছুদিন বিরতি দিয়ে আবার নতুন বৃষ্টিপাতের স্পেল শুরু হতে পারে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম। দর্শক, বন্যার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি সিলেটে প্রতিনিধি মৃণাল কান্তি দাসের কাছে। মৃণাল, সিলেট বিভাগে বন্যার সবশেষ পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ আমাতুল। পাহাড়ের ঢল এবং অবিরত বৃষ্টির কারণে কিন্তু সিলেটে তৃতীয় দফা বন্যার দেখা দিয়েছে। আমরা অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পাড়ে। আমি যদি আপনাদেরকে এখানে সুরমা নদীর পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, তৃতীয় দফা বন্যায় কিন্তু সিলেটের 13টি উপজেলার 97টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে 7,11,226 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে। এবং গত সোমবার থেকে সিলেটের তৃতীয় দফার পানি বাড়তে শুরু করে আর গতকাল মঙ্গলবার থেকে দেখা দেয় বন্যা। গতকাল দুপুর থেকে বৃষ্টি কমলেও সিলেটের প্রধান 2 নদী সুরমা ও কুশিয়ারা সব পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং টানা বৃষ্টির কারণে সিলেট নগরেও কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরীর শিবগঞ্জ, চুবানীঘাট, যতরপুর, মীরাবাজার সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা পানিবন্দী অবস্থায় আছেন। গতকাল দুপুর থেকে বৃষ্টি কমায় পানি কিছুটা কমলেও জলাবদ্ধতা কিন্তু রয়ে গেছে। আমরা সিলেট সিটি কর্পোরেশনের যিনি জনসংযোগ কর্মকর্তা রয়েছেন সাজরুল লস্কর, ওনার সাথে কথা বলেছিলাম। উনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে সিলেটের কিছু
কিশোরীমোহন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে কিন্তু গতকাল ৮০টি পরিবার আশ্রয় নিয়েছেন এবং আশ্রয়কেন্দ্রে ওটা বাসিন্দাদের খাবারও কিন্তু সরবরাহ করা হচ্ছে। তাছাড়া কিন্তু সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জে সবচেয়ে বেশি বন্যার কবলে পড়েছে। তবে প্লাবিত হয়েছে কিন্তু সবকটি উপজেলায়। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রথম থেকেই কিন্তু বন্যা মোকাবেলায় সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আশ্রয়কেন্দ্র খোলা সহ যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন তাদের খাবার সহ সব ধরনের প্রয়োজনীয় সামগ্রী কিন্তু দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সিলেটের যারা সচেতন মহল রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে সরকারের পাশাপাশি যারা বিত্তবান রয়েছেন, বিশেষ করে যারা সিলেটের প্রবাসী রয়েছেন, তারা যদি এগিয়ে আসেন তাহলেই কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ অতি দ্রুত মোকাবেলা করা সম্ভব হবে। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমাতুল। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। নাটোর ও পটুয়াখালীতে বিএনপির কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছেন। সকালে এ ঘটনা ঘটে। নাটোরে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে হামলা চালায় দুর্বৃত্তরা। নেতাকর্মীদের অভিযোগ, বিক্ষোভ সমাবেশ চলাকালে হঠাৎ হামলা চালায় দুর্বৃত্তরা। সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি ছোড়া হয়। আহত হন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ ৭ নেতাকর্মী। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে পটুয়াখালীতে জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় যুব দলের মিছিলে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় যুব ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকর্মী আহত হয় বলেও জানা গেছে। পেনশন স্কিম প্রত্যয় অন্তর্ভুক্তির প্রতিবাদে আজ তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সারা দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনের ফলে অচল হয়ে পড়েছে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করেন ক্যাম্পাস প্রাঙ্গণে। এদিকে আন্দোলনরত শিক্ষক নেতাদের সাথে বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামীকাল সকাল 10টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। বৈঠকে বিদ্যমান সমস্যার সমাধান বের হয়ে আসবে বলে আশা করেন তিনি। এবং আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী পান্না সাহেব প্রথম ফোনটা দিয়েছে, আমাকে দিয়ে কাদের ভাইকে ধরিয়ে দিয়েছে। কাদের ভাই বললেন যে আমরা তোমাদের সাথে বসবো এবং বিভিন্নভাবে আমাদের দাবি দেওয়ার কথা বললেন। উনি অনেকক্ষণ আমার সাথে কথা বলেছেন। তারপরে বললো যে সন্ধ্যে 7টায় তুমি ফেডারেশনের নেতৃবৃন্দকে নিয়ে আসো। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সঙ্গে রেল করিডোর চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে সরকার। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। শিক্ষকদের পেনশন বিরোধী প্রতিবাদকে বিএনপি সমর্থন জানায় দাবি করে রিজভী বলেন, প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে সরকার। জনগণের প্রতিবাদ সত্ত্বেও ভারতকে রেল করিডোরের সুবিধা প্রদানের চুক্তি বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে অস্ত্রশস্ত্র সৈন্য প্রেরণ করতে সক্ষম হবে। এর ফলে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে পতিত হবে। বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই চুক্তি তারা কোনোদিনই মেনে নেবে না। ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শেষে আজ থেকে খুলেছে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। সরকারি বেসরকারি প্রাথমিক পর্যায়ের স্কুলগুলো মুখরিত হয়ে উঠেছে শিশু শিক্ষার্থীদের কলকাকলিতে। তবে সিলেট সহ দেশের বেশ কিছু এলাকায় বন্যা হওয়ায় ওইসব এলাকায় স্কুলে পাঠদান বন্ধ রয়েছে বলে জানা গেছে। বন্যা পরিস্থিতি উন্নতি হলে পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নুসরাত শারমিনের রিপোর্ট। 13 জুন থেকে 2 জুলাই পর্যন্ত লম্বা একটি ছুটির পর আজ থেকে খুলেছে সকল প্রাইমারি স্কুল। কচিকাচাদের আনাগোনায় মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ। দীর্ঘ বিরতির পর প্রতিষ্ঠানে এসে খুশি ছোট্ট সোনামণিরা। অনেকদিন পরে স্কুল আসছে, অনেক ভালো লাগছে আমার। 15 দিন পর স্কুলে এসেছি, সবার সাথে দেখা হচ্ছে, এই জন্য অনেক ভালো লাগতেছে আমার। স্কুল অনেকদিন পরে খুলছে, আমাদের অনেক ভালো লাগতেছে। বিরতি সর্বদাই নব উদ্যমে কাজে যোগদানের অনুপ্রেরণা যোগায় উল্লেখ করে ছুটি শেষে নতুন কর্মপরিকল্পনার কথা জানান শিক্ষকরা। আমরা দিনের ম্যাক্সিমাম সময়টাই বাচ্চাদের সাথে কাটাই। ওদেরকে অনেক দিন যাবত করে দেখতেছি না, যেমন ওরা আমাদেরকে মিস করছে, আমরাও খুব মিস করছি। অবশ্যই ছুটির মধ্যে আমাদের কর্মক্লান্তি কিছুটা হলেও দূর হয়েছে। তো আমরা এখন যে নতুন যে কর্মপরিকল্পনা আছে, আমাদের সামনে আছে মূল্যায়ন, শিশু থেকে ক্লাস 3 পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন এবং ক্লাস 4-5-এর দ্বিতীয় প্রান্তিক।
তা আমরা সেগুলোর জন্য এখন প্রস্তুতি নিব যথাসম্ভব, এবং যতটুকু আমাদের শিক্ষণ ঘাটতি আছে আমরা দূর করার চেষ্টা করব। ছুটির ফলে পড়াশোনা থেকে যে বিরতি তৈরি হয়েছিল তার রেশ কাটিয়ে নতুনভাবে এবং নতুন উদ্যমে এগিয়ে যাবে ছোট্ট সোনামণিরা, আর এমনটাই প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের 6 মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, সাজা কখনো স্থগিত হয় না। দ্রুত শ্রম আপিল ট্রাইব্যুনালকে এ মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 50 পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন। 18 মার্চ শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজা ও দণ্ড শ্রম আপিলের ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করেন হাইকোর্ট। ফলে ডক্টর ইউনূসের 6 মাসের সাজা চলমান থাকবে বলে রায়ে বলা হয়। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট এ রায় দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রীয় সফরে দ্বিপক্ষীয় আলোচনায় তিস্তা ইস্যু থাকায় আশার আলো দেখছেন নীলফামারীর তিস্তার পাড়ের মানুষজন। শুধু তাই নয়, তিস্তা সংরক্ষণ ও ব্যবস্থাপনা ভারতীয় কমিটি খুব শীঘ্রই বাংলাদেশে আসার খবরে উচ্ছ্বসিত উত্তরাঞ্চলের মানুষ। নীলফামারী প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। প্রধানমন্ত্রীর ভারত সফরে রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে অন্যান্য আলোচনার পাশাপাশি গুরুত্বের সাথে স্থান পায় দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তার পানির ন্যায্য হিস্সা ইস্যু। আর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও ছিল নানা প্রতিক্রিয়া। তবে সব ছাপিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের দ্বিপক্ষীয় আলোচনায় তিস্তা প্রসঙ্গটি ঠাঁই পাওয়ার পাশাপাশি 10টি সমঝোতা স্মারক সম্পন্ন হয়েছে দেশের স্বার্থে। দ্বিপক্ষীয় আলোচনার পর তিস্তা সংরক্ষণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত ভারতীয় কমিটি খুব শীঘ্রই বাংলাদেশে আসার খবরে উচ্ছ্বসিত তিস্তার সাথে মিশে থাকা তিস্তা পাড়ের মানুষজন সহ সুফলভোগীরা। এই পানির কারণে আমরা অনেক সময় যখন পানি বেশি হয়, তিস্তা নদীর ভাঙন হয় এবং আমরা পানিতে ঘরবাড়ি সব ভাসিয়ে যায়। তিস্তা নদী খনন হইতো তাহলে আমাদের অনেক জমি বাড়ি হইতো। আমাদের এখানে বন্যা হলে বাড়ি ঘর সব ভেঙে চলে যায়, আমরা এই রাস্তায় উঠে থাকি। খনন করার পরে যদি আমরা পুনরুদ্ধার পাই, তখন মনে করেন যে এগুলো জমি চাষবাস করে আমাদের পরিবার কিন্তু এদিকে ভালোভাবে চলতে পারবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে তিস্তা নির্মাণের কাজ আমরা চাই। তিস্তা নদী খননের পর নাকি পর্যটন হবে, যাতে শিল্প কারখানা অনেক তৈরি হয়, যাতে কাজ কাম করে খেতে পারে, বাইরে যেতে হয় না। বর্তমান সরকারের 100 বছরের মহাপরিকল্পনা ডেল্টা প্ল্যান বাস্তবায়নের তিস্তা প্রকল্প অন্যতম বলে অভিমত ব্যক্ত করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এই দুই পাড়ে যে মানুষের যে ভোগান্তি রয়েছে, প্রতিনিয়ত যে জমি নদীগর্ভে বিলীন হয়, সেটা কিন্তু রক্ষা পাবে এবং এখানে দেশের অর্থনীতিতে কিন্তু এই জমিগুলো কিন্তু কৃষি কাজে যখন লাগবে তখন দেশের অর্থনীতিটা উন্নতি হবে। তারা একটি কারিগরি দল বাংলাদেশে পাঠানোর জন্য আলোচনা করেছেন এবং কারিগরি দল বাংলাদেশের পরিদর্শন এবং তাদের সুপারিশ সাপেক্ষে পরবর্তী প্রকল্পটি বাস্তবায়নে আমরা কার্যকর ব্যবস্থা করব। আর এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সুদিন ফিরে আসবে এই অঞ্চলের কৃষক থেকে শুরু করে তিস্তা পাড়ের বাসিন্দাদের বলে জানালেন নীলফামারী জেলা প্রশাসক। নীলফামারী সহ এলাকার মানুষ অপেক্ষা করছে, অত দ্রুতই এই প্রকল্প যাতে বাস্তবায়িত হয়, তাতে তাদের জীবনযাপনের মান অনেক বেশি উন্নত হবে। সরকারের এমন কৃষিবান্ধব মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে যেমন সুরাহা হবে দীর্ঘদিনের ঝুলে থাকা তিস্তার পানির ন্যায্য হিস্যার সংকট, তেমনি আরও সুদৃঢ় হবে বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কোনো কাজেই আসছে না গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে নির্মিত যাত্রী ছাউনিগুলো। পথচারীদের বিশ্রাম নেওয়া কিংবা যানবাহনের জন্য অপেক্ষমান যাত্রীদের কোনো কাজে না লাগলেও অবৈধভাবে দখল করে রেখেছে দোকানদারেরা। যাত্রী ছাউনিগুলোর পথচারী ও যাত্রীদের জন্য উন্মুক্ত রাখার দাবি স্থানীয়দের। প্রতিনিধি AKM শিশিরের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সড়ক ও জনপথ বিভাগের আওতায় স্টেশন এলাকায় বেশ কয়েকটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। এর মধ্যে কোনাবাড়ি, মৌচাক, চন্দ্রায় 7টি যাত্রী ছাউনি নির্মিত হয়েছে। এসব যাত্রী ছাউনির সব কয়টির দখল নিয়েছে অবৈধ হোটেল ব্যবসায়ী ও রেন্টেকারের প্রতিষ্ঠান। পথচারী বা যাত্রীদের সেবায় কোনো কাজে আসছে না এসব যাত্রী ছাউনি। যে অটোর জন্য তো কোনো স্টপিস করতে পারতেছে না, অটোগুলো দেখেন কি চাইছে স্যার, আমরা কি চাইছে যে আসবে গাড়ি পার্কিং দিবে না, কি করবে, জায়গা তো আছে, কিন্তু এখন এই যে অনেক ব্যবসার কারণে আমরা এখানে গাড়িতে উঠতে পারি না। যাত্রী ছাউনির সামনে গাড়ি, এই জন্য আমরা বসতে পারি না, এই জন্য আমাদের হাইটে অনেক দূর যাওয়া লাগে। বাস চালকরাও জানায় ছাউনিতে যাত্রী না থাকায় তাদের রাস্তায় যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করতে হচ্ছে। এখানে ওই যে দেখেন রিক্সা ভ্যান সব কিছু রেখে দিছে, এই জায়গায় থেকে মানুষ চান্দা নেয়, টোল তোলে,
এই করে আইতে এখন আমরা তো এই জায়গায় গাড়ি লাগাইতে পারি না। থামাই আমরা এখান থেকে ওড়াই, সামনের দিকে ওড়াই, সদরাতে মিলাই ওড়াই আমরা। মূলত কারণ আর মনে করেন এই যে প্রাইভেট রাখে, এই কারণে ওইখানে রাখে না। সরকারি গাড়ি এই যে পার্কিং করে দিয়েছেন, অনেকগুলো গাড়ি পার্কিং করে দিয়েছে, আমরা জায়গাটা কোথায় আমাদের? হাইওয়ে পুলিশ বলছে যাত্রী ছাউনিগুলো দখলমুক্ত করা হবে। যাত্রী ছাউনিতে যেন অবৈধ স্থাপনা বা হকার বসতে না পারে এবং কোনো কাউন্টার বসতে না পারে সেই বিষয়ে আমরা সচেষ্ট আছি। এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা চেষ্টা করছি যে যেতগুলো এরকম অভিযোগ পেয়েছি, যে কয়েকটাতে মানে লোকজন অবৈধভাবে থাকার চেষ্টা করছে, এগুলোকে আমরা খালি করব, রোডসের সহায়তা নেব, তারপর স্থানীয় পুলিশ আছে যারা থানা পুলিশ, তাদের সহায়তা নিয়ে আমরা এটা উচ্ছেদ করবো আর কি। যাত্রী ছাউনিগুলো পথচারী ও যাত্রীদের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, এবার সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আবু হানিফ। জি ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে সুনামগঞ্জে গত 3 দিন যাবত যেভাবে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের পানিতে কিন্তু ইতিমধ্যে সুনামগঞ্জের নিচু এলাকা কিন্তু নতুন করে প্লাবিত হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি পৌরসভার যেই ইসলামপুর যে সড়কটি রয়েছে সেই সড়কে, আপনার মাধ্যমে আমি মাই টিভির দর্শকদেরকে দেখাতে চাই এইভাবে কিন্তু সুরমা নদীগুলি উপছে, কিন্তু যে হাওরের বিভিন্ন নিম্ন অঞ্চল সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। এই যে আপনারা দেখছেন ইসলামপুর এলাকা এবং এর পাশে কিন্তু রয়েছে শান্তিগঞ্জ উপজেলার যে খরচার হাওর, সেই খরচার হাওরের পানিও কিন্তু এখন বৃদ্ধি পেয়ে কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। কিছু মানুষ কিন্তু ইতিমধ্যে বিশম্বরপুর এবং তাহিরপুরের জামালগঞ্জের কিছু মানুষ কিন্তু তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। তবে তাদের যে একটি অভিযোগ যে জেলা প্রশাসকের পক্ষ থেকে যে ধরনের ত্রাণ সহায়তা দিচ্ছে সেটি কিন্তু পর্যাপ্ত না। পাশাপাশি যারা ধনাঢ্য ব্যক্তিরা রয়েছেন, যারা দানশীল রয়েছেন, তারা যদি এই বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে কিন্তু সুনামগঞ্জবাসী অনেকটি উপকৃত হবে। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জের যেই সুরমা নদীর পানি কিন্তু কমেছে, তবে নিচু এলাকার যেই বাসাবাড়ি রয়েছে সেগুলোতে কিন্তু পানি প্রবেশ করছে। হানিফ, আপনাকে ধন্যবাদ। মাদক ও অনলাইন জুয়ার টাকার জন্য অটোরিকশা চালক রবিউলকে গলা কেটে হত্যা ও অটো ছিনতাই করে আসামিরা। এরপর মাত্র 30,000 টাকায় অটোরিকশা বিক্রি করে দেয় তারা। সকালে সংবাদ সম্মেলনে নরসিংদী জেলা পিবিআই পুলিশের এসপি এসব তথ্য জানান। তিনি বলেন, এ ঘটনায় জড়িত 7 জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। হত্যায় সরাসরি জড়িত ছিল 3 জন। তিনি জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত বছরের 29 অক্টোবর হত্যার উদ্দেশ্যে রবিউলের অটো ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে আসামিরা। পরে নির্জন স্থানে নিয়ে চাপাতে দিয়ে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে অটো নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা। অমি, হাসিব, নিহাল এদের মাদকের টাকা এবং জুয়ার টাকা, অনলাইন জুয়া খেলতো তারা, এই জুয়ার টাকা সংগ্রহের জন্য তারা এই ছিনতাইয়ের পরিকল্পনা করে। সংবাদ শেষ করব কুমিল্লার ডালপা বিলের খবর দিয়ে। ডালপা বিল এ যেন কুমিল্লার বুকে একখণ্ড টাঙ্গুয়ার হাওর। এই বিলটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নীল আকাশের নিচে বাতাসে দোল খাচ্ছে বিস্তৃত জলরাশি। বিলের এমন অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিনিয়ত বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা। কুমিল্লা প্রতিনিধি আবু মোসার রিপোর্ট। কুমিল্লায় পর্যটন আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে এই বিলের নাম না থাকলেও দিনের পর দিন বেড়েই চলছে ঢালপা বিলের জনপ্রিয়তা। দর্শনার্থীরা বলছেন, বিশালায়তনের এই বিল হাওরের চেয়ে কোনো অংশে কম নয়। বিলের মাঝে সবুজ ঘাস, নির্মল বাতাস আর বর্ষার টইটুম্বুর জলরাশিতে সহজেই মিলছে প্রশান্তি। আশেপাশে এলাকাটাকে হাওরের মতো মনে হচ্ছে, খুব ভালোই লাগছে। অনেক মানুষ এখানে আসছে, খুব ভালো লাগছে, বাচ্চাদের নিয়ে আসছি। সিলেট যে হাওর আছে, তবে আমি মনে করি ওই হাওর থেকে এটা কম না। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করছে ঢালপা বিলে। ইতিমধ্যে দর্শনার্থীদের কথা চিন্তা করে নিরাপত্তা সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন স্থানীয়রা। আমাদের গ্রামে সুন্দর একটি বিল আছে, অনেক দূর থেকে নানা রকমের মানুষ ঘুরতে আসে। লোকের আনাগোনা দেখে আমরা তাদের জন্য টিউবওয়েল, নিত্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করছি। পর্যটক হিসেবে যারা আসছেন নিরাপদ এবং খাবারের ভালো মানের ব্যবস্থা নিতে। বলতে গেলে অনেকটা বিলুপ্তির পথে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। আগত দর্শনার্থীরা বলছেন, প্রয়োজনীয় উদ্যোগ নিলে এই বিলকে ঘিরে গড়ে উঠতে পারে কুমিল্লার বড় একটি পর্যটন কেন্দ্র। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো।
সারা দেশে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রাতে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তিতে সিলেটের মানুষ। নাটোর ও পটুয়াখালীতে বিএনপির কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলা, অন্তত 12 নেতাকর্মী আহত। পেনশন স্কিম প্রত্যয় অন্তর্ভুক্তির প্রতিবাদে আজও শিক্ষকদের কর্মবিরতি। আন্দোলনরতদের সাথে কাল বৈঠক করবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে প্রাথমিক ও সমমানের বিদ্যালয়। শিশু কিশোরদের পদচারণায় মুখর শিক্ষা প্রতিষ্ঠান। এবং অবৈধ দখলের কবলে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে নির্মিত যাত্রী ছাউনিগুলো বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই যাত্রী ও পথচারীদের। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেশের ইউটিউবে মাল্টিপি সংবাদ পেতে ভিজিট করুন youtube/মাল্টিপি নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/মাল্টিপি বাংলা, facebook/মাল্টিপি বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।